স্বাগতম দর্শক আরেকবার জামাজ পড়া শোনার জন্য। দর্শক, বেনজির আহমদ তিনি আরব্য উপন্যাসের কোনো কাহিনী নন, কিংবা নন আলাদিনের চেরাগ, কিন্তু তিনি হয়ে উঠেছেন তাই। একে একে তার বিরুদ্ধে যে রিপোর্টগুলা বের হয়ে আসতেছে, সেই আরব্য উপন্যাসের কাহিনীকেও কিন্তু এখন হার মানাচ্ছে। আলাদিনের চেরাগও কি এত কিছু করতে পারে কিনা জানি না। একজন মানুষ বাঁচার জন্য তার কতটুকু জমির প্রয়োজন, কতটুকুই বা তার লাগবে, কত টাকারই বা তার প্রয়োজন হবে, তাও কে করছে? যে দেশের কোটি কোটি মানুষের নিরাপত্তা দেবে, যে সমাজ থেকে দুর্নীতি দূর করবে, যে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করবে, সেই নিজেই দুর্নীতিবাজ হয়ে রাষ্ট্রের কোটি কোটি ডলার টাকা আত্মসাৎ করে একজন দনকুবেরে পরিণত হয়েছেন। তিনি বেনজির আহমেদ। প্রতিটা দিনই এখন তার সম্পদের তথ্য বের হয়ে আসছে। আপনারা দেখেছেন তিনি একা সেই কাজগুলো করছেন না। আমি আগেই আমার একটা ভিডিওতে বলছিলাম, কোনো দুর্নীতিবাজ একা দুর্নীতি করে না, সে দুর্নীতি করার জন্য তার চারপাশে দুর্নীতিবাজ স্টেক হোল্ডারগুলো সৃষ্টি করে। আর এই স্টেক হোল্ডারগুলাই বড় বড় রাঘব বোয়াল যারা, তারাই তাকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে, এবং সেই সরকারের লোকজন এই কাজ করেছে। এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী এই কথাই বলেছেন, যেহেতু তার বিরুদ্ধে মামলা নেই, তার দেশ ত্যাগে বাধা নেই। আজকে দেখলাম তিনি একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে আঘাত করে কিভাবে আত্মসাৎ করেছেন। তার আত্মসাতের সেই পন্থাকে সুকৌশলে জনগণের চোখ থেকে আড়ালে রাখার জন্য তিনি সেই বিকাশের সাব্বিরকে ব্যবহার করেছেন, বানিয়েছেন তার পার্টনার। সেই সাব্বিরও হয়েছে তার দুর্নীতির পার্টনার। দেশে বিদেশে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তিনি স্ত্রীর নামে কিনেছেন স্পেনে দ্বিতীয় বাড়ি। তিনি নাগরিকত্ব নিয়েছেন তুরস্কে 5 কোটি টাকার বিনিময়ে। তিনি পাসপোর্ট জালিয়াতি করেছেন, নাম পরিবর্তন করে প্রাইভেট সার্ভিস বলে পাসপোর্ট বানিয়েছেন। এমন কোনো অপরাধ কি সমাজে আছে? মদ, জুয়া, নারীবাজির থেকে এমন কোনো অপরাধ কি তার বাকি আছে যেটা তিনি করেননি? তিনি একজন পুলিশ প্রধান। সেই পুলিশ প্রধানই নিয়োগ দিয়েছে এই অবৈধ মাফিয়া সরকার। সেই মাফিয়া সরকারেরই সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের বলছেন, বেনজির আজিজ আমাদের লোক নন। হু মেক দেম বেনজির অ্যান্ড আজিজ? কে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? সরকার। সরকার কিভাবে সেই দায় এড়ায়, এবং এটা কোন ধরনের দায়িত্ব নিয়ে কথা বলা জনাব ওবায়দুল কাদেরের, আমি সেটা জানি না। আজকে দেখলাম, এই এখন একটু আগে আমি আরেকটা রিপোর্টে দেখলাম, তার বন বিভাগেও ফরেস্টের মধ্যেও তার বেশ কিছু জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। তিনি নীলফামারীতে জায়গা দেখার জন্য হেলিকপ্টারে করে গিয়েছেন। রংপুরের রিসোর্টগুলা, পার্বত্য চট্টগ্রামে ভূমি, ব্যাংক থেকে প্রায় 100 কোটি টাকা তিনি তুলে নিয়ে গেছেন। স্পেনের বাড়ি, তুরস্কে নাগরিকত্ব, পাসপোর্ট জালিয়াতি, কোনটার বিচার আপনি করবেন তার? সেই অপরাধী যখন সমাজ থেকে পুরস্কৃত হয়, সেই অপরাধীকেই যখন শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়, কে দিচ্ছেন? প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রীকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য বেনজির দিনরাত পরিশ্রম করেছে, আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করেছে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে টর্চার সেল বানিয়ে, নির্যাতনের সেল বানিয়ে দিনের পর দিন বিনা বিচারে কারাগারের প্রকোষ্ঠে রেখে নির্যাতন করা হয়েছে মধ্যযুগীয় বর্বরতায়। হিটলার বাহিনীর মতো আচরণ করেছেন এই বেনজির। আজকে একজন পুলিশ প্রধানের এই রিপোর্টগুলো যখন দেখছি, আমি
গত 2 ঘন্টা সময় ধরে আমি দেখছি তার যে রিপোর্টগুলো দর্শক, আমি কোন রিপোর্টটা নিয়ে যে কথা বলবো আমি ব্যক্তিগতভাবে আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। অ্যাটলিস্ট আমার কাছে 7টি রিপোর্ট তার ব্যাপারে, 7টি রিপোর্ট আছে তার যে খবরের। আজকে দেখলাম সমকাল আরেকটি রিপোর্ট করেছে, কালের কণ্ঠ দেখলাম কালকে আরেকটা বিশাল রিপোর্ট করেছে। একের পর এক তথ্যগুলো বের হয়ে আসছে। এখন এই বেনজিরের কি হতে পারে? ইতিমধ্যে আপনারা জানেন বেনজিরকে ডাকা হয়েছিল দুদকে, কারণ তিনি সম্ভবত এখন আর দেশেই নাই, তাহলে তিনি আসছেন না। তাহলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার বিষয়গুলো কি হতে পারে? আপনারা দুর্নীতির বিষয়গুলো অনেক শুনেছেন, আমি নিজেও করেছি কয়েকটা ভিডিও দর্শক, কাজেই এই ভিডিওতে আমি এই আইনগত বিষয়গুলো কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক। হ্যাঁ, বেনজিরের নামে মামলা হচ্ছে, যাচ্ছেন না জিজ্ঞাসাবাদে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে, দুদক সূত্রে এই কথা জানা গেছে। এখন তারা মামলা করছেন, কিন্তু তিনি তো আর দেশেই নাই। দুদকের একটি সূত্র জানায় বেনজিরের নামে 2টি মামলা হবে, একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং আরেকটি নন সাবমিশন মামলা। ব্যানার্জি ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় বাহক মারফত নোটিশ পাঠানো হবে। যাই হোক, সেটা আইনি প্রক্রিয়া যেভাবে করা হবে সেটা বলা হচ্ছে। এক্ষেত্রে নন সাবমিশন মামলা হবে, বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে সেই নোটিশটা। বেনজির সপরিবারে বিদেশে অবস্থান করায় নোটিশ গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজার বিধান রয়েছে, আর নন সাবমিশন মামলায় বিধান হলো 3 বছরের সাজা। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, এ পর্যন্ত ব্যানার্জি ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর সম্পদের যে তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে। সাবেক আইজিপি বেনজির আহমদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আগামী 6 জুন বেনজির ও 9 মে তার স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। 9 জুন হবে, গত 23 ও 26 মে আদালতে বেনজির ও তার স্ত্রী 2 মেয়ের নামে থাকা বিপুল সম্পদের জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করতে বলেছেন আদালত। 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দেন। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না বেনজির, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট দর্শক। তার পরিবারের সদস্য মুখোমুখি হচ্ছেন না। জানা গেছে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন। গত 4 মে সেখানে যান তারা। সম্প্রতি সিঙ্গাপুরে একটি হাসপাতালে বেনজিরের স্ত্রী জিশান মির্জার শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। আইনজীবীদের একটি সূত্র জানায়, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এখনই দুদকের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না। স্ত্রীর অসুস্থতার কারণে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হবে। এদিকে দুদকের আইনজীবী কি বলছেন দেখি আমরা। বেনজির আহমদ তার ব্যাংক হিসাব থেকে কত টাকা সরিয়েছেন তা বের করতে কাজ চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। গতকাল রোববার সাংবাদিকদের তিনি বলেন, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, উনি আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে। বেনজির 2020 সালে 15 এপ্রিল থেকে 22 সালের 30 ডিসেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। যাই হোক দর্শক, এটা হচ্ছে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়াগুলো গ্রহণ করার একেবারে প্রাথমিক পর্যায়ে। তো সেটা ওই যে একটা কথা আছে না, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই কেতাব নিয়ে আপনি কাজীর গরুটা, আপনার যে কেতাব নিয়ে আপনি বিচার করার চেষ্টা করছেন, সেই গরুটা তো এখন আর আপনার গোয়ালে নেই, এবং গোয়ালে তার আনারও আর কোনো সম্ভাবনা আছে কি না সেটা সময়ই বলে দেবে। কারণ তিনি অনেক আগেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং এখন তার ব্যাপারে খবর আসছে যে তিনি তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন। কারণ আপনারা জানেন, উন্নত দেশগুলোতে আপনি যদি একটি সার্টেন লেভেল অফ মানি আপনি ইনভেস্ট করতে পারেন, সেই ইনভেস্টের কারণে ওই সকল দেশে নাগরিকত্ব দেওয়া। সেটা এখানে ইংল্যান্ডেও এরকম সিস্টেম আছে, আমি যতটুকু জানি দর্শক। তো এখন এই যে বেনজিরের ব্যাপারে আপনি এখন মামলা করছেন, তারপরে আপনি তাকে দুদকে ডেকেছেন, উনি আসবেন না হয়তো বা আইনি প্রক্রিয়ার কথা বলছেন এখন, তাহলে আপনি কি জানতেন না যে এই বেনজির দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন?
তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলছেন যে এই সরকারই তাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছে দুটি কারণে। এক, যেহেতু এই বেনজির তা সরকারের সবগুলা অবৈধ কাজ জানে, কাজেই বেনজিরকে যদি রিমান্ডে নেওয়া হয় কিংবা তাকে জিজ্ঞাসা করা হয় সরকারের যে অপকর্মগুলো এবং মেগা প্রজেক্টগুলোতে যে দুর্নীতি হয়েছে এটার তথ্য ফাঁস হয়ে যাবে। দুই, বেনজির নিজে যখন বিপদে পড়বে খুব স্বাভাবিক সে কার আদেশে করেছে, কী জন্য করেছে, সে কিন্তু এই কথাগুলা বলে দেবে। দর্শক, আজকে এই বেনজিরের ব্যাপারে যে পত্রিকাটা প্রথমে এই যে কালের কণ্ঠ, তারপর সমকাল লিখেছে, এদের বিরুদ্ধে লিখতে গেলেও অনেকে বলছেন তারা ভয় পান। এই যে ডেইলি স্টারের যে সম্পাদক, অত্যন্ত স্বনামধন্য এবং ওয়াইডলি রেসপেক্টেড সম্পাদক আমি বলবো, এবং তিনি জনাব মাহফুজ আনাম সাহেব বলছেন যে তিনি সহ আর অনেকেই এটা জানতেন কিন্তু তার বিরুদ্ধে লেখার সাহস দেখান না। একজন আইজিপি যদি দেশের মাফিয়া ডন হয়ে যান, একজন আইজিপি যদি দেশের মাফিয়াদের রাজা হয়ে যান, কিং হয়ে যান, তার বিরুদ্ধে লিখতে গেলে অবশ্যই পত্রিকার সম্পাদকদেরও ভয় থাকার কথা। তবে তারপর আমি বলবো তাদের আরেকটু সাহসী হয়ে এটা আগেই সচেতন করা উচিত ছিল এবং রিপোর্ট করা উচিত ছিল। অবশ্য তিনি এই কথাও বলছেন, আমি যদি লিখতাম আমার বিরুদ্ধে, যেহেতু পুলিশের আইজিপি এবং পুলিশ তো সরকার কর্তৃক নিয়োজিত এবং সরকার যেহেতু অবৈধ, তার অবৈধ ক্ষমতাকে রাখার জন্য দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে, প্রমোট করবে, এটি স্বাভাবিক। এবং তখন ওই সম্পাদকদের বিরুদ্ধে হয়তো বা দরপাকড় শুরু হবে, আইনি প্রক্রিয়া শুরু হবে, তাদেরকে নির্যাতন করা হবে। তিনি হয়তো সেই সেন্সেই বলেছেন। এখন আপনারা এই যে বেনজিরের বিরুদ্ধে বলছেন, কারণ পত্রিকায় এসেছে বলে আপনারা দেখাচ্ছেন, বেনজিরের চেয়েও আরও ভয়ঙ্কর হাজারো বেনজির এই সমাজে আছে। অন্তত যে সেই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে রিপোর্টে বলা হয়েছিল, এবং যে এই যে প্রধানমন্ত্রীর সম্ভবত আমার যদি বল না হয় পারিবারিক আত্মীয় এবং তার ছোট বোন শেখ রেহানার যে বাসুর তারেক সিদ্দিকী, তার হাত দিয়েই অভিযোগ আছে। অনেকে অভিযোগ করেন যে বিলিয়ন ডলারের যে দুর্নীতিগুলা সেগুলো হয় সেই তারেক সিদ্দিকের মাধ্যমেই, কারণ শেখ হাসিনার আত্মীয় বলে, তার ছোট বোনের বাসুর বলে। তা এখন বেনজিরের ব্যাপারেই যদি এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার রিপোর্ট আসছে, একবার চিন্তা করুন যদি মেগা প্রজেক্টের যে দুর্নীতিগুলোর কথা বলা হচ্ছে, আপনার পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এই সকল মেগা প্রজেক্ট থেকে যদি দুর্নীতিগুলো হয়, তাহলে যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে এই যে শেখ হাসিনার পরিবারের আত্মীয় সেই তারেক সিদ্দিকী কত বিলিয়ন ডলার হয়তোবা দুর্নীতি করে রাষ্ট্র থেকে সরিয়ে নিয়েছেন। একটা টাকাও তারা দেশে রাখছেন না, তারা বিদেশের মাটিতে নিয়ে সেটা ইনভেস্ট করছেন। হয়তোবা একদিন তাদেরকেও জনগণের কাছে আসতে হবে। দেশের মানুষ হয়তো এই সকল দুর্নীতিবাজ, কালোবাজারি, গণতন্ত্র হত্যাকারী মাফিয়াদেরকে একদিন জনগণের সামনে তুলে ধরা হবে, জনগণ তাদের স্বরূপ উন্মোচন করবে। কিন্তু ততদিনে এই রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল রাষ্ট্রের। রাষ্ট্র মেরামতের জন্য প্রয়োজন তাহলে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার। এই মাফিয়া সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যাবে ততই দেশের জন্য মঙ্গল। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।